আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আচ্ছা, কখনো এমন কোনো গল্প শুনেছেন যেটা এতটাই বিশাল যে মনে হয় যেন কোনো ব্লকবাস্টার সিনেমার চিত্রনাট্য? কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, কোনো জোট নেই, আর সোজা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী? হ্যাঁ, ঠিকই শুনেছেন। চলুন এই অবিশ্বাস্য বাস্তব ঘটনাটার একেবারে গভীরে গিয়ে দেখি আসলে কি ঘটেছিল। ১০৭। এই সংখ্যাটার দিকে একটু খেয়াল করুন তো। ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। একটা আনকোরা নতুন দল তাদের জীবনের প্রথম নির্বাচনেই একেবারে ১০৭খানা আসন জিতে নিয়েছে। সরকার গড়তে লাগত ১১৮, আর অন্যান্য সমর্থন মিলিয়ে তারা ১২০ ছুঁয়ে সোজা মুখ্যমন্ত্রীর চেয়ারে। মানে এটা কোনো সাধারণ জয় নয়, একেবারে ইতিহাস তৈরি করা একটা সংখ্যা। আর এই বিশাল ম্যাজিকটার পেছনের সবচেয়ে বড় কারণ কি জানেন? ৮৫% ভোটার উপস্থিতি। হ্যাঁ, তামিলনাড়ুর মানুষ একেবারে রেকর্ড সংখ্যায় ঘর থেকে বেরিয়ে এসে ভোট দিয়েছেন। এই বিপুল পরিমাণ ভোটদানটাই প্রমাণ করে যে সাধারণ মানুষ কতটা মরিয়া হয়ে উঠেছিলেন তাদের ঐতিহাসিক রায়টা জানানোর জন্য। তো আমাদের প্রথম পর্ব, দি আল্টিমেট পলিটিক্যাল আপসেট। কিভাবে একজন আনকোরা চ্যালেঞ্জার একটা বহুদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দৈত্যকে হারিয়ে দিল, সেটাই এবার দেখব। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে এই দুটো পক্ষের আকাশ-পাতাল তফাৎটা আমাদের বুঝতে হবে। একদিকে দেখুন টিভিকে বা তামিলগা ভেট্রিকাজগাম। দলটা তৈরি হয়েছে মাত্র ২০২৪ সালে। রাজনীতিতে অভিজ্ঞতা বলতে একেবারে শূন্য, কোনো জোটও নেই। আর অন্যদিকে ডিএমকে এবং স্টালিন, যারা দশকের পর দশক ধরে তামিলনাড়ুর সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। একটু নিরপেক্ষভাবে ভাবুন তো, মাত্র ২ বছর বয়সী একটা দলের পক্ষে এমন একটা বহু দশকের পুরনো প্রতিষ্ঠানকে গদিচ্যুত করাটা কতটা অভাবনীয়। আমাদের পাওয়া এই উদ্ধৃতিটা এখানে একেবারে খাপে খাপে বসে যায়। দিস ইজ নট এ মুভি স্ক্রিপ্ট, দিস ইজ আ রিয়েল লাইফ স্টোরি। মানে একদম শূন্য থেকে সোজা শিখরে ওঠার এই গল্পটা শুনলে আপনার সুপারহিট নায়ক সিনেমার কথা মনে হতে বাধ্য। কিন্তু বিশ্বাস করুন, এটা কোনো রূপকথা নয়, আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক জ্বলন্ত বাস্তব। এবার চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, ফ্রম অ্যাক্টর টু লিডার। একজন অভিনেতার মুখ্যমন্ত্রী হয়ে ওঠার পেছনে যে একটা অদ্ভুত সিনেম্যাটিক পূর্বাভাস ছিল, চলুন সেটা একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখে আসি। এই ঘটনাক্রমটা একটু খেয়াল করুন, জীবনটা কিভাবে এগোচ্ছে দেখুন। ১৯৭৪ সাল, চেন্নাইয়ের এক চলচ্চিত্র নির্মাতার ঘরে জন্ম নিলেন জোসেফ বিজয় চন্দ্রশেখর। এরপর ১৯৮৪ সালে, মাত্র ১০ বছর বয়সে, বাবার সিনেমাতেই শিশু শিল্পী হিসেবে অভিনয়। ৯৯ সালে এলেন একেবারে মূল নায়ক হয়ে। আর এই দীর্ঘ বর্ণাঢ্য জার্নির পর ২০২৪-এর ফেব্রুয়ারিতে এসে তিনি লঞ্চ করলেন তার নিজের রাজনৈতিক দল, টিভিকে। এখানে একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার আছে। ভেট্রু, এই তামিল শব্দটার মানে হল বিজয়। আর অদ্ভুত ব্যাপার কি জানেন? ওই যে ১০ বছর বয়সে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেই সিনেমাটার নামও কিন্তু ছিল ভেট্রু। ভাবা যায়, এটা যেন একটা অদ্ভুত সিনেমাটিক ফোরশ্যাডোয়িং। মানে ছোটবেলার সেই সিনেমার নামটাই আজ আক্ষরিক অর্থে তার জীবনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। এরপরেই আসে সেই বিখ্যাত শব্দ থালাপতি, তামিল ভাষায় যার অর্থ হল নেতা। কিন্তু এই নামটা তো আর এমনি এমনি আসেনি। ক্যারিয়ারের শুরুতে প্রচুর স্ট্রাগল, একের পর এক ফ্লপ সিনেমা, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি মানুষের মনে যে পাকাপাকি জায়গাটা করে নিয়েছিলেন, সেই জনতাই ভালোবেসে তাকে এই থালাপতি উপাধিটা দেয়। আর আজ তার এই নতুন রাজনৈতিক ভূমিকার সাথে নামটা একেবারে পারফেক্টলি ম্যাচ করে গেল, তাই না? আসলে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ফুল সার্কেল বা জীবনচক্রের পূর্ণতা পাওয়াটা। সেই ১০ বছর বয়সে ভেট্রি দিয়ে পথ চলা শুরু করা ছেলেটাই আজ তামিলগা ভেট্রিকাজগামের সর্বাধিনায়ক। নাম আর উপাধির সাথে তার এই যে রাজনৈতিক নিয়তির অদ্ভুত একটা মেলবন্ধন, এটা সত্যি যে কোনো মানুষকে অবাক করবে। চলুন এবার ৩ নম্বর পর্বে ঢোকা যাক, অ্যানাটমি অফ আ গ্যাম্বল। মানে একটা নতুন স্বপ্নের জন্য নিজের জীবনের সবকিছু কিভাবে বাজি রাখা যায়, সেটাই এখন বুঝব। একটু ভেবে দেখুন তো, বিজয় আসলে কি রিস্ক নিয়েছিলেন। তিনি ছিলেন তামিল ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড অ্যাক্টর। একটা রিলিজ মানেই নিশ্চিত ব্লকবাস্টার, অগাধ ব্যক্তিগত সম্পদ আর একটা পাকাপোক্ত সিনেমাটিক লিগাসি। সুপারস্টার ক্যারিয়ারের একদম চূড়ান্ত শিখরে দাঁড়িয়ে সব কিছু ছেড়ে দেওয়ার এই যে ঝুঁকি, এটা কিন্তু জাস্ট ভাবনার বাইরে। রাজনীতিতে যদি একটা মাত্র ভুল পদক্ষেপ পড়ত বা একটা হার হতো, তাহলে পুরো লিগেসিটা কিন্তু একেবারে ধুলোয় মিশে যেতে পারত। এত কিছু বাজি রেখে এমন একটা বিশাল লাফ দেওয়ার জন্য কিন্তু মনের ভেতরে মারাত্মক একটা জোর লাগে। গভীর কনভেকশন, অসীম সাহস আর সাধারণ মানুষের নারীর স্পন্দনটা বোঝার ক্ষমতা। আপনি রাজনীতির যে দিকেই থাকুন না কেন, নিরপেক্ষভাবে দেখলে তার এই অবিশ্বাস্য সাহসের প্রশংসা আপনাকে করতেই হবে। আমাদের শেষ পর্ব, দ্য বলিউড চ্যালেঞ্জ। এই যে বাস্তব জীবনের এত বড় একটা ব্লকবাস্টার ঘটনা ঘটল,
এটা কি অন্য কোথাও রিপিট করা সম্ভব? একটু ভালো করে দেখুন, পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সাধারণত সেলিব্রিটিরা কি করেন? নিজেদের স্টারডামটাকে কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠিত বড় দলে যোগ দেন আর এমএলএ বা এমপি হন। কিন্তু বিজয়ের রাস্তাটা দেখুন, একেবারে শূন্য থেকে নিজের একটা নতুন দল গড়লেন, কারো হাত না ধরে সোজা মুখ্যমন্ত্রীর পদের জন্য লড়াই নামলেন আর সবচেয়ে ক্ষমতাশালী দলটাকে স্রেফ হারিয়ে দিলেন। মানে বুঝতেই পারছেন, উনি শুধু রাজনীতিতে আসা কোনো সাধারণ তারকা নন। ওন ভিশন আর রিস্ক নেওয়ার লেভেলটাই পুরোপুরি আলাদা। তবে হ্যাঁ, একটা কথা আমাদের খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে। নির্বাচনে এই বিশাল জয়টা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক অলৌকিক ঘটনা, কিন্তু হিস্ট্রি উইল জাজ দ্য চিফ মিনিস্টার। মানে একজন শাসক হিসেবে তিনি আসনে কেমন কাজ করবেন সেই বিচারটা কিন্তু সময়ই করবে। আগামীর সুশাসনের ওপর ভিত্তি করেই ইতিহাসটাকে মনে রাখবে। সবশেষে আজকের এই বিশ্লেষণটা শেষ করার আগে আপনাদের কাছে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, বলিউডের কোনো প্রথম সারির অভিনেতার কি কখনো এমন বিশাল একটা ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে? আর কেউ কি কখনো পারবেন ঠিক এরকম একটা পলিটিক্যাল আপসেট ঘটিয়ে দেখাতে? প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো। আপনাদের কি মনে হয়? যাই হোক, আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।